সবাইকে স্বাগত সমৃদ্ধি এডুকেশনের পক্ষ থেকে। আমি সুজন মিত্র। আজকে যে ক্লাসটি নিব সেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো এর আগের ক্লাসে বলেছি যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির আজকে আমরা পঞ্চম অধ্যায় সম্পর্কে কিছু জানব। তো চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার। প্রথমে আসি আজকে কি কি বিষয় নিয়ে আমরা ধারণা নেব। ফার্স্ট, প্রোগ্রামের ধারণা, প্রোগ্রামিং ভাষা, প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট কি, কিওয়ার্ড কি, সি ভাষায় ব্যবহৃত ডাটা টাইপ কি, সি ভাষায় ব্যবহৃত চলক এবং ধ্রুবক কি। তো আসি আজকে প্রথম শুরু করি প্রোগ্রামিং ধারণা। প্রোগ্রাম জিনিসটা কি? কম্পিউটার দ্বারা কোনো সমস্যা সমাধান করার জন্য যে নির্দেশ বা নির্দেশের সমষ্টিকে বলা হচ্ছে প্রোগ্রাম। যেমন ধরি আমরা কোনো কিছু লিখতে চাচ্ছি কম্পিউটারে, তখন কোনো কিছু যখন লিখতে চাচ্ছি তখন আমাকে একটা সফটওয়্যার ওপেন করতে হয়, বা সফটওয়্যার ওপেন করে তার মধ্যে কি করতে হবে, আমি লেখার জন্য একটা সফটওয়্যার ওপেন করলাম। এরপর ওই সফটওয়্যারের মধ্যে কি অনেকগুলো নির্দেশনা থাকবে। আপনি কি লেখা বোল্ড করতে চাচ্ছেন, আপনার লেখার সাইজ কতটুকু করবেন, তারপর হচ্ছে ইতালি করবেন কি না, কোনো টেবিল তৈরি করতে চাচ্ছেন কি না, এই একত্রিত অনেক কিছু নিয়ে আমরা এই প্রোগ্রামের সমস্যা ধরে নিই যে আজকে আমি যে ক্লাসটা নিচ্ছি সেটা একটা পাওয়ার পয়েন্টে একটা স্লাইড। এই স্লাইডটা যখন তৈরি করতে গেলাম তখন এই যে লেখা প্রোগ্রামের ধারণা, সেখানে আমার দেখা যাচ্ছে ইয়েলো কালার। তো বড় ব্যানারটাকে কি করে দিলাম, ইয়েলো করে দিলাম। তারপর আমি লিখলাম প্রোগ্রামের ধারণা। এই যে লেখাটা একটা বোল্ড টাইপের। তো এইভাবে সম্পূর্ণ কিছু আমি ব্যবহার করাটাইকেই বলছি যে একত্রিত যে নির্দেশনাগুলো দেওয়া থাকে সেই একত্রিত নির্দেশনাকে বলছি প্রোগ্রাম। তো প্রোগ্রাম কে তৈরি করেছে তার সম্পর্কে একটু জানি। তো প্রোগ্রাম তৈরি করেছেন একজন মহিলা ইংরেজ, তিনি একজন বিখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা। ওনার নাম হচ্ছে অ্যাডা লাভলেস। তিনি 12 নাম্বারের ব্যবহার করে ধারাবাহিকভাবে হিসাবের জন্য প্রথম একটি প্রোগ্রাম রচনা করেন। এই প্রোগ্রাম রচনা করে তিনি একজন প্রোগ্রামের জনক হয়েছেন। তো ওনার সম্পর্কে আসি কিছু জেনে নিই। তো অ্যাডা লাভার তিনি ডিসেম্বরের 10 তারিখে 1815 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন নভেম্বরের 27 তারিখ 1852 সালে। কম্পিউটার প্রোগ্রামিং ধারণার একজন প্রবর্তক মনে করা হয় তাকে। তিনি চার্লস ব্রেবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের একটি বর্ণনাও লেখেন। তো আমরা প্রথম চার্লস ব্রেবেজ হচ্ছে কম্পিউটারের জনক, কিন্তু প্রোগ্রামের জনক হচ্ছে, প্রোগ্রাম তৈরির জনক হচ্ছে এটা লাভলেস। এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য একটা কোয়েশ্চেন। তো আসি প্রোগ্রামিংয়ের ভাষা। প্রোগ্রামিংয়ের ভাষা কি? আমাদের যেমন নিজস্ব কতগুলো ভাষা আছে, সেম প্রোগ্রামকেও কিছু নিজস্ব ভাষা দিয়ে প্রোগ্রামগুলোকে লিখে নিতে হয়। তো এই ভাষাগুলো প্রজন্মেরগত দিক থেকে 5টি প্রজন্মে ভাষা চলে আসছে। প্রথম এই প্রজন্মগত দিক থেকে ভাষাগুলো কি কি সেগুলো সম্পর্কে আসে। প্রথম প্রজন্মের ভাষা হচ্ছে মেশিন ভাষা, দ্বিতীয় প্রজন্মের ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, তৃতীয় প্রজন্মের ভাষা হচ্ছে উচ্চ স্তরের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা, পঞ্চম প্রজন্মের ভাষা হচ্ছে স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা, যেটা আমরা সরাসরি কথা বলে থাকি। তো আসি প্রথম প্রজন্মের ভাষা কি? প্রথম প্রজন্মের ভাষা হচ্ছে মেশিন ভাষা। অন্য যে 4টা ভাষা আছে, এই 4টা ভাষা যেভাবেই হোক না কেন কম্পাইল করে আগে মেশিন ভাষাতেই আনতে হবে। এটাই হচ্ছে একটা কম্পিউটারের মাদার ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলে থাকি মেশিন ভাষা। কম্পিউটারের মাদার ল্যাঙ্গুয়েজ যদি বলে থাকি সেটা হচ্ছে মেশিন ভাষা। যেমন ধরে নিই আমি একটা ফ্যান কি এখন চলবে কি চলবে না। তো এই যে ফ্যান চলবে কি চলবে না তার জন্য আমরা কী করে থাকি, সুইচ ব্যবহার করে থাকি। সুইচ যদি অন করি ফ্যান চলবে, আর অফ করলে ফ্যান চলবে না। সেম প্রোগ্রামেও আগে 0 থাকলে কম্পিউটারের এক আনসার দিত, 1 থাকলে অন্য ধরনের আনসার দিত। এইভাবে করে আমরা
মেশিন ভাষাগুলো লিখতাম। কিন্তু এই মেশিন ভাষার কিছু সমস্যা রয়েছে। সমস্যা হচ্ছে মেশিন ভাষা সরাসরি বুঝতে পারলেও কম্পিউটার, কিন্তু অনেক বিশাল বড় প্রোগ্রাম হয়ে যায়, যেটা কোনো ধরনের সমস্যা হলে সেটা সমাধান করা অনেক কষ্টকর ছিল। সেই কারণে সেই ভাষাকে ডেভেলপ করে চলে আসে অ্যাসেম্বলি ভাষা, যা বিভিন্ন কোডিংয়ের মাধ্যমে ব্যবহার করে থাকে। এবার কোডগুলো একটা সমস্যা দেখা দিয়েছে। অনেকগুলো কোড থাকার কারণে কোন কোড কোথায় ব্যবহার করব তা নিয়ে অনেক সমস্যা। তাই সেই ভাষাটাকেও পরিবর্তন করে আসলো উচ্চ স্তরের ভাষা, যেটাকে আমরা সি ভাষা বলতে পারি, সি বা সি প্লাস প্লাস ভাষা। তো সি বা সি প্লাস প্লাসের মাধ্যমে আমরা বিভিন্ন কম সাধারণ ভাষার মতো বা বিভিন্ন ক্লাস ব্যবহার করে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এখানেও একটা সমস্যা আছে, যেটা হচ্ছে এখানে আমরা আসলে একটা প্রোগ্রামের জন্য একটাই ভাষা লিখতাম। তো এই কারণে এবং অনেকগুলো কোডিং অনেকগুলো প্রোগ্রামটাও অনেক বড় হয়ে যেত। তো সেই কারণে এই ভাষাটাকে ডেভেলপ করে চলে আসে হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা, যেটা হতে পারে পিএসপি, তারপর ওরাকল, জাভা, এইগুলো ভাষাগুলো চলে আসে। এই ভাষারও বিভিন্ন এই ভাষারও পরবর্তীতে আরও নতুন প্রজন্মের ভাষা আসলো, সেটাকে বলা হয় ন্যাচারাল ভাষা। ন্যাচারাল ভাষা কিছুদিন আগে আমাদের সুফিয়া নামে এক রোবট এনেছিল, যেটাকে আমি আমার ভাষায় কোনো কথা বললে সে আমার ভাষাতে সেই আনসার দিচ্ছে। তো এটাকেই বলছে ন্যাচারাল ভাষা। ওই ভাষাটাই ন্যাচারালি ব্যবহার করে থাকে। প্রোগ্রাম তৈরির ধাপ। তো প্রোগ্রাম তৈরির 7টা ধাপ আছে। যেমন প্রোগ্রাম তৈরি না, আমরা যে কোনো কিছু করতে গেলে এই 7টা ধাপ অবলম্বন করে ব্যবহার করতে যাই। যেমন কমার্সের কোনো স্টুডেন্ট বা আমি কোনো ব্যবসা করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি কমার্সের স্টুডেন্টের জন্য বলি, আমি কোনো কিছু ব্যবসা করতে যাচ্ছি। তো ব্যবসাটা কী করব সেটাকে আমাকে আগে নির্দিষ্টকরণ করতে হবে, এবং এই ব্যবসা করতে হলে আমার কতটুকু লাভ হবে, কতটুকু লস হবে, কোথায় জিনিসগুলো পাবো সেই সম্পর্কে একটা নির্দিষ্টকরণ করে নেব। তারপর হচ্ছে সেটা বিশ্লেষণ করব। হ্যাঁ, এখান থেকে আমি এতটুকু পুঁজি দিলে আমি এখানে থেকে এই জিনিসটা আনতে হবে, এই সম্পূর্ণ এই নিয়ে আমার এত টাকা লাভ হতে পারে, সেরকম করে একটা বিশ্লেষণ হবে, যেটাকে আমরা অন্য ভাষায় বলে থাকি অ্যালগোরিদম। তারপর প্রোগ্রামটাকে ডিজাইন করতে হবে, সেটাকে আমরা একটা কাঠামোগত দিক থেকে ডিজাইন ফ্লো চার্টের মাধ্যমে একটা ডিজাইন করব, যেটাকে আমরা ডিজাইনকে আরেক নাম বলতে পারি ফ্লো চার্ট। তারপর প্রোগ্রামের জন্য আমরা কাজে হাত দিব, মানে হচ্ছে যে ব্যবসাটা করতে চাচ্ছি সে ব্যবসা শুরু করব। এই ব্যবসা যদি লাভজনক হয় তাহলে বাস্তবায়ন, মানে প্রোগ্রামটা বাস্তবায়ন হলো। প্রোগ্রামটা ডেভেলপ করব, যেমন হচ্ছে আমি যে ব্যবসাটা করব সেটা কাঠামো দাঁড় করাবো, আস্তে আস্তে লেবার নিয়ে আমি কাজ করে নেব, তারপর সেটাকে বাস্তবায়ন করব। বাস্তবায়ন করার পর যদি লাভ হয় সেটাকে আমার সুরক্ষা করতে হবে, যেন অনেক বছর চলতে পারে। তারপর সেটাকে আমরা রক্ষণাবেক্ষণ করব, বিভিন্ন ধরনের রক্ষণাবেক্ষণ। সেম একইভাবে যদি সায়েন্সের কোনো স্টুডেন্ট হয়, সেক্ষেত্রে আমি কোনো একটা জিনিস তৈরি করতে যাচ্ছি, কী জিনিসটা তৈরি করব সেটাকে আগে আমাকে নির্দিষ্টকরণ করতে হবে, কোথায় কী জিনিসটা পাবে সেটাকে আমার বিশ্লেষণ করে বের করতে হবে। তারপর হচ্ছে সেটাকে একটা ফ্লো চার্ট আকারে ডিজাইন করে নিতে হবে। তারপর হচ্ছে উন্নয়নের সেই জিনিসগুলো নিয়ে এসে কাজ করতে হবে। তারপর সেটা কি সাকসেস হয়েছে কিনা সেটা দেখতে হবে, বাস্তবায়ন হচ্ছে কিনা। বাস্তবায়ন হলে সেটাকে আমাকে সুন্দরভাবে একটা সুরক্ষা করে রেখে দিতে হবে, তারপর রক্ষণাবেক্ষণ করতে হবে। সেম প্রোগ্রাম তৈরি একই জিনিস। একটা প্রোগ্রাম যখন তৈরি করব, সাপোজ দুটা সংখ্যার মধ্যে যোগ করব, তাহলে প্রোগ্রামটাকে আমি কী করতে হবে, দুটা সংখ্যা লাগবে, সংখ্যাগুলো কী সেটাকে আগে আমাকে চিন্তা করে নিতে হবে। তারপর হচ্ছে সমস্যা বিশ্লেষণ। তারপর এটাকে আমরা সমস্যা বিশ্লেষণ করব, যেমন হচ্ছে প্রোগ্রাম শুরু করব, দুইটা সংখ্যা ইনপুট নিতে হবে, তারপর প্রক্রিয়াকরণ করতে হবে, তারপর আউটপুট পাবো, তারপর প্রোগ্রামটা শেষ করব। এভাবে করে আমাকে একটা বিশ্লেষণ করতে হবে। এই বিশ্লেষণের সাথে সাথে, মানে অ্যালগোরিদমের সাথে সাথে, সেটার একটা ফ্লো চার্ট এঁকে ফেলবো। ফ্লো চার্ট এঁকে ফেলার পর তারপর আমরা কোডিংগুলো শুরু করব। কোডিং করার পর সেটাকে আসলে কোডটা কি কাজ করতেছে কিনা সেটা আমাকে দেখতে হবে, বাস্তবায়ন হচ্ছে কিনা টেস্টিং করে আমাকে দেখতে হবে। তারপর যদি টেস্টিংয়ে ওকে যদি হয়, তাহলে সেটাকে আমি সেভ করে একটা ফাইল আকারে রেখে দেবো কম্পিউটারে, এবং ফাইলটাকে আমরা যখন যেখানে ইচ্ছা ব্যবহার করার জন্য আমরা বিভিন্ন সিডিজার্ট করতে পারি। এভাবে করে একটা প্রোগ্রাম তৈরির ধাপ কাজ করে থাকে।
এবার আসি অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট খুব বেশি এখানে ইম্পর্টেন্ট। তো ফার্স্ট হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদম জিনিসটা কি? অ্যালগোরিদম হচ্ছে কোনো প্রোগ্রামকে ধাপে ধাপে বিশ্লেষণ করাকেই বলছি অ্যালগোরিদম। তো এই যে প্রত্যেকটা ধাপে ধাপে যে আমি বিশ্লেষণ করতেছি সেটাকেই বলছি আমরা অ্যালগোরিদম। তো অ্যালগোরিদমের প্রথম কিছু সত্য ব্যবহার করতে হয়। প্রথম সত্য হচ্ছে অ্যালগোরিদম খুব কঠিন ভাষায় লেখা যাবে না, সহজ সরলভাবে ভাষায় লিখতে হবে যেন যে কেউ এসে বুঝতে পারে এই প্রোগ্রামটা। সাপোজ আমি কোনো একটা প্রোগ্রাম তৈরি করলাম, তৈরি করার পর আমি মৃত্যুবরণ করলাম, সেই প্রোগ্রামটাকে চালু করে যাওয়ার জন্য অন্য প্রোগ্রামাররা যেন বুঝতে পারে ওই অ্যালগোরিদম দেখে, সেই কারণে এটাকে সহজ সরল ভাষায় লিখতে হবে। দ্বিতীয় হচ্ছে ধাপে ধাপে প্রোগ্রাম সমস্যার সমাধানগুলো করতে হবে। একটা নির্দিষ্ট সংখ্যক সীমা ব্যবহার করে সেই প্রোগ্রামগুলো সমাধান করতে হবে। তারপর অ্যালগোরিদমের প্রয়োগ উপযোগী হবে, এমন কোনো ভাষা লেখা যাবে না যেটা অপ্রয়োজনীয়। প্রয়োজনীয় ভাষা ব্যবহার করে প্রয়োজনীয় পয়েন্টগুলো দিয়ে অ্যালগোরিদমগুলোকে লিখতে হবে। ফ্লোচার্ট, এই অ্যালগোরিদম যেগুলো আমি বিশ্লেষণ করব, ওই বিশ্লেষণ অনুযায়ী বিভিন্ন চিত্রের মাধ্যমে নির্দিষ্ট কতগুলো চিত্র আছে সেগুলো আমরা নেক্সট স্লাইডে দেখব। এই চিত্রের মাধ্যমে প্রকাশ করাটাকেই বলছি ফ্লোচার্ট। তো দেখি কিছু ফ্লোচার্টগুলো। প্রথম আমরা দেখতেছি হচ্ছে স্টার্ট এবং এন্ড, যেটাকে উপবৃত্ত আকারে। তারপর হচ্ছে ডায়মন্ড আকারে সিদ্ধান্ত, ডিসিশন। তারপর হচ্ছে ইনপুট আউটপুট। তারপর হচ্ছে ফ্লো। তারপর হচ্ছে প্রসেসিং। এরকম অনেকগুলো কানেক্টর, এরকম বা শর্ট নোট, এরকম অনেকগুলো আমরা ফ্লোচার্ট ব্যবহার করতে পারি। এখানে কিছু ফ্লোচার্ট দেওয়া আছে, এছাড়াও বইয়ে অনেকগুলো ফ্লোচার্ট সম্পর্কে দেওয়া আছে। এই ফ্লোচার্টগুলো ব্যবহার করে আমরা প্রোগ্রামটাকে ডিজাইন করে থাকি। এই ফ্লোচার্টগুলো কিন্তু এমসিকিউতে থাকতে পারে। এরপর আসি কিওয়ার্ড কি। কিওয়ার্ড হচ্ছে কম্পিউটারে নিজস্ব কিছু শব্দ বা সংকেত ব্যবহার করে থাকে। যে সংকেত বা শব্দ ব্যবহার করে কম্পিউটার ওই সংকেতটাকে একটা নির্দিষ্ট ভাষা আকারে বুঝে নেয়। যেমন ইন্টি। ইন্টি দিয়ে এই প্রোগ্রামটা বুঝে নিয়ে হচ্ছে এটা একটা ইন্টিজার ভ্যালু আমরা ব্যবহার করছি। যেমন ফর, সে ফর দেখলে বুঝে নেবে সে একটা আমি ফর লুপ চালাচ্ছি। ইফ, যখন ইফ দেখবে তখন সে বুঝতে পারবে যে আমি একটা কোনো সত্য চালাচ্ছি। তো এরকম কিছু কম্পিউটারের নিজস্ব ভাষা আছে, ওই ভাষাগুলোকে আমরা বলছি ফ্লোচার্ট, এই কিওয়ার্ড, সরি সেই ভাষাগুলোকে বলছি কিওয়ার্ড। তারপর আসি সি ভাষার ডাটা টাইপ। ডাটা টাইপ খুব অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের যখন কোনো প্রোগ্রাম দেখি তখন অনেকগুলো ডাটা নিয়ে কাজ করতে হয়। ওই বিভিন্ন ডাটাগুলো এক একটা ওই ডাটাগুলোকে বলা হচ্ছে আমরা ডাটা টাইপ। কী ধরনের ডাটা নিয়ে কাজ করতেছি সেই ডাটাগুলোকে প্রকাশ করাকেই বলছি ডাটা টাইপ। যেমন কোনো ক্যারেক্টার টাইপের কোনো নামবাচক যদি কোনো কিছু ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমরা বলে থাকি ক্যারেক্টার ডাটা টাইপ। যদি ইন্টিজার পূর্ণ সংখ্যা নিয়ে কোনো কাজ করে থাকিস তখন বলে থাকি ইন্টিজার ডাটা টাইপ। যদি ভগ্নাংশ সংখ্যা নিয়ে কোনো কাজ করে থাকি তাহলে বলবো ফ্লোট ডাটা টাইপ। এছাড়াও যদি আমরা ফ্লোটের মধ্যে রিয়েল বা ভগ্নাংশের সংখ্যা বৃদ্ধি করার জন্য আমরা যখন কোনো কাজ করে থাকি সেই ক্ষেত্রে আমরা ডবল ডাটা টাইপ ব্যবহার করে থাকি। সি ভাষায় ব্যবহৃত চলক এবং ধ্রুবক। তো প্রথম হচ্ছে চলক। চলক জিনিসটা কি? চলক সবাই জানি একটা ভেরিয়েবল। যেমন আমি কোনো একটা প্রোগ্রাম বললাম দুটা সংখ্যার মধ্যে যোগ করুন, তার দুটা সংখ্যা আমি আমার মতো করে দিতে পারি, একটা 5 আর একটা 10, কেউ অন্যজনেও দিতে পারে 20, 30। তো এটা হচ্ছে চলমান। এটার কোনো নির্দিষ্ট ভ্যালু নেই, এটা আমি যে যার মতো করে চাইবে সে তার মতো করে দিতে পারবে। এটাকেই বলে থাকি আমরা চলক বা ভেরিয়েবল। তো ভেরিয়েবল লেখার কিছু নিয়ম আছে, চাইলেই আমরা ভেরিয়েবল যেমন তেমনভাবে লিখতে পারবো না। ভেরিয়েবল ফার্স্ট যেটা নিয়ম হচ্ছে ভেরিয়েবলের মাঝে কোনো ফাঁকা স্থান লেখা যাবে না, এটা হচ্ছে ফার্স্ট। যখন ভেরিয়েবল লিখতে হবে তখন সবগুলো পূর্ণ সংখ্যা লিখতে হবে, মানে হচ্ছে আপার লেভেল বা লোয়ার লেভেল। আমি চাইলে একটা আপার লেভেল একটা লোয়ার লেভেল এভাবে করে আমরা লিখতে পারবো না।
ভেরিয়েবল লেখার সময় কোনো নাম্বার ইউজ করা যাবে না, কোনো সংকেত ইউজ করা যাবে না, সিম্বল ইউজ করা যাবে না। তো এগুলো ব্যবহার করে আমরা ভেরিয়েবলগুলোকে প্রকাশ করে থাকি। ভেরিয়েবল লেখার নিয়ম সেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, 2 মার্কের জন্য এই কোয়েশ্চেনটা আসে। এবার আসি ধ্রুবক। ধ্রুবক কি? কনস্ট্যান্ট। যেমন প্রায়ের মান 3.1413, তো এই মানটা সবসময় কনস্ট্যান্ট। তো এরকমও আমাকে অনেক সময় সি ব্যবহার করার সময় কনস্ট্যান্ট ভ্যালুও আমাকে প্রকাশ করতে হয়। তো এই প্রকাশ করার সিস্টেমকেই বলছি ধ্রুবক, আর যেটা কনস্ট্যান্টভাবে থাকবে। সবাইকে আজকে ক্লাস থাকার জন্য, আমার পাশে থাকার জন্য এবং আমার চ্যানেলটাকে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এভাবে আপনারা সবাই আমার পাশে থাকবেন আশা করি। এই ব্যক্ত রেখে আজকের ক্লাস আমি শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক।